রূপশ্রীর গল্পগাথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র থেকে পেয়ালা। সামান্য জিনিস, আনাতিনিক দামের কলাইয়ের করা চায়ের ডিশ, পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়িতে ওরা ঢুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলবেড়ার মেলায়। নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে। উঠোনে দুখানা গরুর গাড়ি, কিষান হরুমাইতি একটা লেপ্তশোকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামায় একরাশ সংসারের জিনিস, বেলুন, বেড়ি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খানতিনেক নতুন মাদুর, গোটা 2 কাঁঠাল কাঠের নতুন জলচৌকি, 1 বোঝা পালং শাকের গোড়া, 2 ভাঁড় খেজুর গুড়, আরও সব কী কী। কাকা আমায় দেখে বললেন, নিবু একটা লণ্ঠন নিয়ে আয়, এটায় তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা নিয়ে এলাম। পিসিমা হাঁ হাঁ করে উঠলেন, কিন্তু তখন কে শোনে কার কথা। কাকাকে জিজ্ঞেস করলাম, মেলায় এবার লোকজন কেমন হলো কাকা? কাকা বললেন, লোকজন প্রথমটা মন্দ হয়নি, কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল। ওই হলো মুশকিল। সব পালাতে লাগলো। বাওড়ের জলে রোজ 5টা 6টা মরা ফেলছিল। পুলিশ এসে সব বন্ধ করে দিল। খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিল। কিছুতেই কিছু হয় না, ক্রমেই বেড়ে চলল। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। বিক্রি সিক্রি কাঁচকলা। এখন খোরাকি, গাড়ি ভাড়া উঠলে বেঁচে যাই। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে। কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, এইসব কথা। আহা, সামটা মানপুর থেকে কে একজন যদু চক্রবর্তী না কি নাম, একখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোকজন নিয়ে এসেছে মেলা দেখতে। ছেলে মেয়ে বউ ঝি, সে একেবারে গাড়ি বোঝাই। বাওড়ের ধারের তালতলায় গাড়ি রেখে সেইখানেই সব রেঁধে বেড়ে খায় থাকে। 2 দিন পর রাত পোয়ালে বাড়ি ফিরবে। রাত্রিরেই ধরল তাদের একটা 9 বছরের মেয়েকে কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ওষুধ। সকাল 10টায় সেটা গেল তো ধরল তার মাকে। রাত 8টায় মা গেল তো ধরল বড় ছেলের বউ। এদিকেও রোগ জেঁকে উঠেছে, কে কাকে দেখে। তারপর সে যা কাণ্ড, একটা করে মরে আর পাশেই বাঁওড়ের জলে ফেলে। অর্ধেক গাড়ি খালি হয়ে গেল। ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমার চোখের সামনে। কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনা মুগ মেলায় বিক্রি করার জন্য নিয়ে গেছিলেন। মণ 12 না 13 কাটাতে পেরেছিলেন। বাকি গরুর গাড়িতে ফিরে আসছে। কাল সকাল নাগাদ পৌঁছবে। গাড়িতে আসছে আমাদের আড়তের সরকার হরিবিলাস মান্না। কাকা খেয়ে উঠে যাওয়ার একটু পরেই ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বলল, এই দেখো জ্যাঠাইমা, বাবা এনেছেন, কাল আমি এতে চা খাবো কিন্তু। হাত তুলে সকলকে দেখিয়ে বলল, বেশ, কেমন না? এই প্রথম আমি দেখলাম পেয়ালাটা। সে আজ 4 বছরের কথা হবে। তারপর 2 বছর কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্য এখানে ওখানে বড় ছুটোছুটি করে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না। সেদিন সন্ধ্যায় গাড়িতে কলকাতা আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাগেদা দিতে দিয়েছি। কানে গেল আমার বড় ভাইজি বলছে, ও পেয়ালাটায় দিও না পিসিমা। বাবা মারা যাওয়ার পর মাও পেয়ালাটাকে আর দেখতে পারে না 2 চোখে। আমি বললাম, কোন পেয়ালাটা রে, কি হয়েছে পেয়ালার? আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো। মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা। সে বললে, বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন। তারপর বাবার সময়েও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো। মা বলে, আমি ওটা দেখতে পারিনি। আমার এই জ্যাঠুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন, তাতেই মারা যান। এর বছর 2 পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালার সম্পর্ক কি?
যত সব মেয়েলি কুসংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার নাওয়া খাওয়ার সময় নেই। দূর দূরান্তের পাড়াগাঁয়ের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি কাটানোর কাজে মহাব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে। সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ একটি কথাও বলতে সাহস পায়নি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে। কিন্তু এখন সবাই হয়ে দাঁড়িয়েছে কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার এই সময় কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগিদা করতে হবে ঠিক এই সময়টাতে, নইলে বিল চাপা পড়তে পারে 6 মাস বা 7 মাসের জন্য। আমি আজ জেলা, কাল মহকুমা ছোটাছুটি করে বেড়াতে লাগলুম। এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে বিলের পাওনাটুকু চুকিয়ে দিতে তারা সাহায্য করেন। কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন ওদিকেও কাজ মিটে গিয়েছে। ছেলেটি মারা গিয়েছে। অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি, এই যা সান্ত্বনা। বছরের শেষে আমি শহরের বাসা করে স্ত্রী ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম। বাড়ির এইসব দুর্ঘটনা দেখে সেখানে আমাদের কারুর মন বসে না। তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে উঠেছে। সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়। টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশে, বিশেষ করে পাড়াগাঁয়ের লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীতে আর কোথাও নেই। এত অল্পে সন্তুষ্ট মানুষ যে কি করে হতে পারে, সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধ্যান ধারণাতেও আসবে না। নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে। সকল রকম দুঃখ, দারিদ্র্য, অসুবিধাকে সহ্য করবে। তবু দুপা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না। তবে এদের একটা গুণও দেখেছি, কখনো অভিযোগ করে না এরা, দেশের বিরুদ্ধেও না, দৈবের বিরুদ্ধেও না। বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে, এরা জড় পদার্থ মাত্র, ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবেন। এরা মরেনি, বোধহয় মরবেও না কোনো কালে। এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা, বা ভয় পায় না, প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না। সহজভাবেই সব মেনে নেয় সব অবস্থা। খারাপ বিলের পাট পাচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎসন্ন হয়ে যায়, তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদবির করবে না। কে এত ছুটোছুটি করবে আর কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র। অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু ততটুকু হ্যাঙ্গামা করতেও এরা রাজি নয়। বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোটো মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা নিয়ে চা খাচ্ছে। যদিও আমি এসব মানিনি, তবুও আমার কি জানি কি মনের ভাব হলো। চা খাওয়া টাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাঁচিলের ওধারের জঙ্গলের মধ্যে। কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। ছোট মেয়েটির বয়স বছর 10, খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলুম, স্কুলেও ভর্তি করে দিলুম। মাস 5-6 কাটলো, বৈশাখ মাস। এই সময়েই আমার টিউবওয়েলের কাজে ধুম। 8-10 দিন একাদিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি, কিন্তু তখনই আবার অন্য একটি কাজে বেরিয়ে যেতে হয়। এতে পয়সা রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না। স্ত্রীর হাতে সেবা পাইনে, ছেলে মেয়েদের সঙ্গ পাইনে, শুধু টোটো করে দূর দূরান্তের চাষাগা ঘুরে ঘুরে বেড়ানো, শুধুই এস্টিমেট কষা, মিস্ত্রি খাটানো। মানুষ চায় দুদণ্ড আরাম করতে, আপনার লোকজনের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে, নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ করে কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুষ্ক টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম। কাকার ছোট মেয়েটির খুব অসুখ। আমি পৌঁছলাম দুপুরে। একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম। আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটিতে রোগীকে সাবু না বার্লি খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে আড়াল করে ডেকে জিজ্ঞাসা করলুম, ও পেয়ালাটা কোথা থেকে এলো রে? খুকি বলল,
ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা, মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছে। সে তো অনেক দিনের কথা, পাঁচিলের বাইরে ওই যে বন, ওইখানে টেনে নিয়ে গিয়েছিল। আমি বিস্মিত সুরে জিজ্ঞেস করলুম, মনু নিয়ে এসেছিল? জানিস ঠিক তুই? খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞেস করো। আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না, ওই দিন সকালে মনুদি পেয়ালাটাকে কুড়িয়ে আনে। ওই পেয়ালাটাতে তাকে কিসের শেকড়ের পাঁচন খাওয়ানো হলো আমার মনে নেই। আমি চমকে উঠলুম, বললুম, কাকে রে? রামলাগানকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে, সেই ছেলেটা। আমার সারা গা ঝিমঝিম করে উঠল। রামলাগান কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে সে মারা গিয়েছে এ খবর আমি কাউকে বলিনি। বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানায়নি। আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিবশরণের শালির ছেলে সে, সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয়। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না। ডাক্তাররা বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই। আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না। ও পেয়ালাটা ইতিহাস এ বাসায় আর কেউ জানে না। অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি। জানতো কেবল কাকার বড় মেয়ে, সে আছে শ্বশুরবাড়ি। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম। হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শে আমার সারা গা শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত, মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল। 9 দিনের মাথায় সে মারা গেল। আমি জানতুম ও মারা যাবে। মনুর মৃত্যুর পরে পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুরে কাজে বেরোবার সময় নিয়ে গেলুম। 7-8 ক্রোশ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম। শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস 2 পরে বাসা একটু ঠান্ডা হয়েছে, তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি। তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন, কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। মুখ দিয়ে আমার কথা বেরোলো না। আমি ভাবলুম, বোধ হয় এত খেয়াল করে তুমি কখনো দেখনি, তাই ধরতে পারোনি। আমার স্ত্রীর বিবর্ণ মুখে বললেন, বলবো একটা কথা? আমার আজ মনে পড়ল। একটু চুপ করে থেকে বললেন, খোকা যখন মারা যায় আর বছর আষাঢ় মাসে সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবের জল খাওয়াতুম। আমি নিজের হাতে কতবার খাইয়েছি। তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে, তুমি জানো না। আমার কোনো উত্তর খানিকক্ষণ না পেয়ে বললেন, জানতে তুমি এই কথাটা? না, জানতুম না অবশ্যই, কিন্তু অন্যমনস্ক হয়ে আর একটা কথা মনে তোলপাড় করছিল। পেয়ালাটা আমাদের ছেড়েছে তো, ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিইনি? আবার কোনো উপায়ে সে এই বাড়িতে এসে ঢুকবে না তো?